ওয়েলকাম টু অনলাইন প্ল্যাটফর্ম অফ আইলিভ। আমি শিবু সরকার, কনস্টিটিউশন ফ্যাকাল্টি আইলিভ। তোমাদের লাস্টে আমার যে কতটা ক্লাস করিয়েছিলাম সেটা মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, ওটাই কন্টিনিউ হবে। হ্যাঁ, যে ভারতীয় সংবিধান কিভাবে বানানো হয়েছিল এটা নিয়ে লাস্ট আমাদের টপিকটা ছিল। সেখানে আমি যে টপিকটা করিয়েছিলাম, যে সংস্থা, দ্যাট ইজ গণপরিষদ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইট ইজ কল্ড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটা কিভাবে বানানো হয়েছিল, কিভাবে এসেছিল, সেখানে মেম্বার্সরা কোথা থেকে এসেছিল, কিভাবে এসেছিল, এটা নিয়েও কিন্তু একটা লাস্ট টপিকে আমরা লেকচার আমি দিয়েছিলাম। তো সেটাই কন্টিনিউ হবে। তার নেক্সট পোর্শনটা আলোচনা করব আমরা, যে ভারতীয় সংবিধান কিভাবে এখন যেটা আছে সেটা কিভাবে এসছে, কারা বানিয়েছিল সেটা তো আগের দিন বললাম, মেম্বার কোথা থেকে এসেছিল সেগুলো ডিটেলসে বলেছি। আজ হবে সংবিধানটা কিভাবে বানানো হয়েছিল, ঠিক যতটুকুই জানবো আমরা, যেগুলো বিভিন্ন এক্সামে কোশ্চেন যেখান থেকে আসে। ওকে, তো শুরু করছি। আমি এর আগেও তোমরা যারা ভিডিওগুলো দেখেছো, আমি বলেছিলাম তিনটে ডেট নিয়ে আমি কিন্তু আলোচনা করেছিলাম। সেই ডেটটা আমি আর একবার এখানে লিখছি। একটা 9 ডিসেম্বর লিখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, 9 ডিসেম্বর 1946 এই ডেটটা দিয়েছিলাম। আর তারপর আমরা 26 নভেম্বর 1949 এই ডেটটাও মনে রাখতে হবে, যেটা আমি বলেছিলাম ডিটেলসে। আর একটা 26 জানুয়ারি 1950। এই তিনটে ডেট নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা লেকচার আমি দিয়েছিলাম, তোমাদের মনে আছে, যে এই ডেটে ভারতীয় সংবিধান বানানোর কাজ শুরু হয়েছিল 9 ডিসেম্বর 1946। এই ডেটে ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে 26 নভেম্বর 1949 ইন্ডিয়ান কনস্টিটিউশন কমপ্লিট হয়েছিল বলেছিলাম, এনাক্টেড অ্যান্ড কমপ্লিটেড অন 26 নভেম্বর 1949। আর ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ইমপ্লিমেন্টেড, শুরু হয়েছিল কবে, সেটা 1950-তে 26 জানুয়ারি। বা বলতে পারি ইন্ডিয়ান কনস্টিটিউশন কেম ইনটু ফোর্স কবে, 26 জানুয়ারি 1950। এই ডেটটা কেন হয়েছিল সেটাও ডিটেলস আলোচনা করেছিলাম। যারা দেখোনি তারা আগে এই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। কারণ এটা কিন্তু আমি আগেই বলেছি, পুরো একটা টপিক একটা ভিডিওতে আমরা করতে পারবো না, অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, তোমাদের দেখতে অসুবিধা, যার জন্য আমরা কিন্তু সেগমেন্টে ভাগ করে নিই। তো এটা পুরো বুঝতে গেলে আগের ভিডিওটা কিন্তু দেখতে হবে, তবেই কিন্তু এটা ক্লিয়ার হবে। এই তিনটে ডেট নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছিলাম। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভারতীয় সংবিধানের বানানোর জন্য যে সংস্থা, যার নাম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটার মেম্বার্সরা কোথা থেকে কিভাবে এসেছিল, কতজন মেম্বার ছিল, অলরেডি এটা আলোচনা করেছি। আজকে মিটিং গুলো নিয়ে আলোচনা করব, কবে কোন মিটিংটা শুরু হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে এক্সামে কোশ্চেন আসে। তো দেখতে থাকো, ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখবে। আশা করি তোমাদের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু এটা এনাফ হবে, অনেকটাই তোমাদের হেল্প করবে। আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যেটা ভারতীয় সংবিধান বানিয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই অ্যাসোসিয়েশনটা বা এই সংস্থাটা ভারতের জন্য কিন্তু সংবিধান বানিয়েছিল। আর এটা ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশন এটা ফর্ম করা হয়েছিল। আমি আগেও বলেছি, আবারও রিপিট করছি, আমার ক্লাসে কিন্তু খাতা নিয়ে বসতে হবে, এগুলো কিন্তু লিখে নেবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখবে, এর মধ্যে থেকে কোশ্চেন কিন্তু আস্ক করা হয় এক্সামে। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশনে ফর্ম করা হয়েছিল, সেটা আমরা আগের দিন কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, এই ক্যাবিনেট মিশনের রেকমেন্ডেশনে 1946-এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফর্ম করা হয়, মনে রাখবে। ফর্ম করার পর যে ফার্স্ট মিটিংটা শুরু হয়েছিল, সেই মিটিংটা নিয়ে আমাদের আলোচনা। এবার 9 ডিসেম্বর যে ডেটটা একটু আগে আমি লিখলাম, 9 ডিসেম্বর 1946-এ এই ডেটে ভারতের জন্য সংবিধান যে বানানো হয়েছিল তার ফার্স্ট মিটিং শুরু হয়েছিল 1946-এ 9 ডিসেম্বর। তোমরা জানো, ছোট একটা ক্লাবেরও মিটিং হলে সেখানে একজনকে সভাপতি করে নেওয়া হয়, যে পুরো মিটিংটা অর্গানাইজ করে। ভালো করে বুঝবে, এখানেও তাই। এখানে পুরো মিটিংটা অর্গানাইজ করার জন্য একজনকে প্রেসিডেন্ট করা হয়েছিল। আমরা কোনো একটা মিটিং অর্গানাইজ করতে গেলে ফলো করবে, সেখানে যার সবচেয়ে বেশি বয়স, যে সিনিয়র পার্সন হয়, মোস্ট সিনিয়র, তাকেই নর্মালি প্রেসিডেন্ট করা হয়। কোনো একটা মিটিং করাতে গেলে সভাপতি করা হয়, এখানেও তাই। 9 ডিসেম্বর 1946-এ ভারতীয় সংবিধান বানানোর জন্য ফার্স্ট যে মিটিংটা শুরু হয়েছিল, সেই মিটিংয়ে
বয়সের উপর বেস করে সিনিয়র মোস্ট পার্সন ছিল কে? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। লিখে রাখবে, হি ইজ দ্য ফার্স্ট ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এটা একটু মনে রাখবে, ডক্টর সচ্চিদানন্দ সিনহা ইনি হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট যিনি এজের উপর বেস করে সিনিয়র মোস্ট ছিল বলে ওনাকে করা হয়েছিল ফার্স্ট মিটিং এ। ওকে, এবার এটা হচ্ছে যদি কোশ্চেনে আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট কে হয়েছিল, ইন্টারিম প্রেসিডেন্ট কিন্তু, হ্যাঁ, নট ইলেক্টেড, জাস্ট সিনিয়রিটির উপর বেস করে এনাকে করা হয়েছিল, তাহলে কিন্তু কোশ্চেনে অ্যান্সার আসবে কি? ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এরপর ঠিক 2 days later, মানে 2 দিন পর, 11 December another meeting was organized। 11 December যেটা 1946 এ 11 ডিসেম্বর যে মিটিংটা করা হয়, সেই মিটিং এ ডক্টর রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হয়। রাজেন্দ্র প্রসাদকে পার্মানেন্ট প্রেসিডেন্ট করা হয়। ইনি কিন্তু ইলেক্টেড হয়েছিলেন, মনে রাখবে, ইনি কিন্তু ইলেক্টেড হয়েছিলেন। অ্যান্ড পার্মানেন্ট, এই লাইনটা কিন্তু মনে রাখতে হবে। যদি এবার এক্সামে কোশ্চেন আসে, ভালো করে বুঝবে, যদি এবার এক্সামে কোশ্চেন আসে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল, তাহলে কিন্তু ডক্টর সচ্চিদানন্দ সিনহা অ্যান্সার হবে। যদি ওই লাইনটার মধ্যে ইলেক্টেড বা পার্মানেন্ট কোনো একটা ওয়ার্ড মেনশন করা থাকে, তাহলে কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। কি হবে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এটা কিন্তু তখন অ্যান্সার হবে। মনে রাখতে হবে, কিন্তু গুলিয়ে ফেলবে না, এখানে কিন্তু গুলিয়ে যায়। ফার্স্ট ইলেক্টেড বা পার্মানেন্ট কোনো একটা কথা যদি মেনশন করা থাকে ওয়ার্ড, তাহলে অ্যান্সার হবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভুলে যাবে না কিন্তু এটা। আর যদি এমনি নর্মালি কোশ্চেন দেয় ফার্স্ট প্রেসিডেন্ট কে, তাহলে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অ্যান্সার হবে। এবার কোশ্চেন থিওরিটা বুঝতে পারলে, কোশ্চেন ঠিক পরীক্ষায় যেভাবে আসবে তার উপর বেস করে কিন্তু অ্যান্সারটা করে আসবে। ইনি হচ্ছে প্রেসিডেন্ট ছিল, এনার সঙ্গে একজন ভাইস প্রেসিডেন্টও হয়েছিল, সেটা এইচ.সি. মুখার্জি, নামটা মনে রাখবে, এইচ.সি. মুখার্জি। ইনি ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আমি শর্টে ভিপি লিখছি, বা ভাইস চেয়ারম্যানও বলতে পারি আমরা। হ্যাঁ, ওই সময় কে ছিল? এইচ.সি. মুখার্জি, এটা মনে রাখতে হবে। সিতে হচ্ছে কুমার, হ্যাঁ, COOMAR, নট কুমার, COOMAR, কুমার মুখার্জি। আর এইচতে হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি হচ্ছে ফার্স্ট আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভাইস প্রেসিডেন্ট বা ভাইস চেয়ারম্যান বলতে পারি ছিলেন। তাহলে সেকেন্ড মিটিং, দুটো মিটিং বুঝতে পারলে কি? এবার এখনো ভারতীয় সংবিধানকে চেঞ্জ করার পাওয়ার আছে পার্লামেন্টের। তোমরা এটা না জানলে জেনে নাও, ভারতীয় সংবিধানকে চেঞ্জ করা যায়, ইট ইজ অ্যামেন্ডেবল, and it is discussed in Article 368 of Indian Constitution, how to amend in Indian Constitution। সেগুলো নিয়ে একটা ক্লাস আমরা করবো, একটা লেকচার আমি দেবো কিভাবে ভারতীয় সংবিধানকে চেঞ্জ করা যায়। এখন শুধু এটুকু বোঝো, ভারতীয় সংবিধানকে চেঞ্জ করতে পারে পার্লামেন্ট। ওকে, তাহলে পার্লামেন্টের কোনো একটা বিল, কোনো একটা আমাদের সংবিধানের কোনো একটা পোর্শনকে চেঞ্জ করতে গেলে, অ্যামেন্ড করতে গেলে, পাল্টাতে গেলে 3টে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, 3টে স্টেপের মধ্যে দিয়ে যেতে হয়। সাথে 3টে স্টেপটা কি কি? আমরা ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং বলি। এখানেও তাই, যখন সংবিধানকে বানানো হয়েছিল এরকম 3টে স্টেপের মধ্যে দিয়ে গিয়ে যাওয়া হয়েছিল। স্টেপটার নাম কি? ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং। এই 3টে রিডিং নিয়ে আমরা একটু এবার ডিসকাস করব, মন দিয়ে শুনবে, আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে। ওকে, 3টে রিডিং নিয়ে আলোচনা করব, যেখান থেকে ডেটটা থেকে এক্সামে কোশ্চেন এখনো পর্যন্ত দেয় না কোনো পরীক্ষাতে, কিন্তু যেহেতু কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আমাদের ডেসক্রিপটিভ একটু পড়তে হবে ডিটেলসে, তার জন্য একটা বলছি। তাহলে ভারতীয় সংবিধানকে বানানোর জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে 3টে রিডিং করেছিল, সেটা নিয়ে আমাদের আলোচনা। ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, 3টে রিডিং হয়েছিল। ডেটটা মনে রাখবে, ফার্স্ট রিডিংটা শুরু হয়েছিল 4th February 1948-এ। এই রিডিংটাতে জাস্ট ড্রাফটিং কমিটি, যেটা আমার লাস্ট ক্লাসে আমি আলোচনা করেছিলাম, ড্রাফটিং কমিটি বলে একটা কমিটি ছিল, যে কমিটির চেয়ারম্যান ছিল B.R. আম্বেদকর। টোটাল সেই কমিটিতে টোটাল 7 জন মেম্বার ছিল, একজন চেয়ারম্যান আর 6 জন মেম্বার টোটাল। ওই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? B.R. আম্বেদকর। লিখে নাও, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল B.R. আম্বেদকর, বাংলায় বললে খসড়া কমিটি। ভারতীয় যে সংবিধান, সেই সংবিধান বানানোর যে খসড়াটা তৈরি করার
দায়িত্ব ছিল ওই ড্রাফটিং কমিটির ওপর, যেটা ফর্ম করা হয়েছিল 29 আগস্ট, এটা মনে রাখবে 29 আগস্ট, হ্যাঁ 1947, এই ডেটে ড্রাফটিং কমিটি ফর্ম করা হয়েছিল। যে ড্রাফটিং কমিটি টোটাল মেম্বার ছিল 6, আর ওই কমিটির যে চেয়ারম্যান ছিল B.R. আম্বেদকর। আবার রিপিট করলাম, এদের কাজ কি ছিল? একটা ড্রাফট তৈরি করে এই রিডিং গুলোতে সেগুলোকে পাবলিশ করা, শো করা। তো ফার্স্ট যে ড্রাফটটা তৈরি করা হয়েছিল ভারতীয় সংবিধানের, সেটা 4 ফেব্রুয়ারি 1948-এ ফার্স্ট রিডিং এ ওটাকে ওপেন করা হয়। কি করার জন্য? টু গেট পাবলিক রিয়াকশন, বা যারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বার তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য, তাদের ওপিনিয়ন নেওয়ার জন্য 5 দিনের একটা ডিসকাশন হয়েছিল 4 ফেব্রুয়ারি 1948-এ। ওকে, সেকেন্ড যে রিডিংটা শুরু হয়েছিল সেটা 15 নভেম্বর হয়েছিল, 15 নভেম্বর হয়েছিল 1948-এ। সেম ইয়ারে 15 নভেম্বরে সেকেন্ড রিডিং শুরু হয়েছিল। সেই সেকেন্ড রিডিং এ কিন্তু ক্লজ টু ক্লজ ডিটেলসে আলোচনা করা হয়েছিল। কোনটা? যে ড্রাফটটা ওপেন করা হয়েছিল 1948-এ 4 ফেব্রুয়ারি বাই দ্য ড্রাফটিং কমিটি, সেটার ক্লজ টু ক্লজ ডিটেলসে আলোচনা করা হয়েছিল এই 1948-এর 15 নভেম্বর। হ্যাঁ, ওখানে যারা ভেরিয়াস যারা প্রচুর যারা মেম্বার ছিল তারা প্রপোজালও দিয়েছিল। হ্যাঁ, তারা যেমন 7,653 প্রপোজালস দিয়েছিল। মানে এক একজন তো এক এক রকম ওপিনিয়ন থাকতেই পারে, যে খসড়া করা হয়েছিল এখানে একটু চেঞ্জ করো, ওখানে একটু পাল্টাও, এটাকে ইনক্লুড করো, ওটাকে একটু ডিলিট করে দাও বা রিজেক্ট করে দাও, এরকম অনেক প্রপোজাল ছিল। যারা মেম্বার টোটাল প্রপোজালস নিয়ে এসেছিল কতগুলো? 7,653 প্রপোজালস। কিন্তু সব ডিসকাস করা হয়নি। হ্যাঁ, ডিসকাস করা হয়েছিল 2,473 ম্যাটার্স অ্যাকচুয়ালি ডিসকাস করা হয়েছিল এই সেকেন্ড রিডিং এ 15 নভেম্বরে, যেটা শুরু হয়েছিল। বুঝতে পারলে? পরবর্তীকালে জাস্ট এটুকু মনে রাখবে, এত ডিটেলস এক্সামে দিচ্ছে না, কিন্তু যেহেতু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, ডিটেলস পড়লে আমরা একটু এগিয়ে থাকবো। ওকে, তাহলে কি বললাম? এতগুলো ম্যাটার প্রপোজ করা হয়েছিল বাই দ্য মেম্বার্স অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু ডিসকাস, বাট অ্যাকচুয়ালি ডিসকাস ইন দ্য মিটিং 2,473 matters actually discussed in the meeting of second reading. থার্ড রিডিং শুরু হয়েছিল 14th নভেম্বর, মনে রাখবে, আর এটা শেষ হয়েছিল 26 নভেম্বর। 26 নভেম্বরে এটা শেষ হয়েছিল, মনে রাখবে। ইয়ারটা কি? 1949। এই ডেটে আমাদের থার্ড রিডিংটা কমপ্লিট হয়। তাহলে কি বললাম? ফার্স্ট রিডিং এ জাস্ট পাবলিক ওপিনিয়ন পাওয়ার জন্য, যারা মেম্বার তাদের রিয়াকশন পাওয়ার জন্য, ওপিনিয়ন নেওয়ার জন্য করা হয়েছিল জাস্ট একটা টেম্পোরারি ডিসকাস ফর 5 days। আর এটা ডিটেলসে ডিসকাস করা হয় সেকেন্ড রিডিং এ। হ্যাঁ, আর থার্ড রিডিং এ এটাকে ভোট দেওয়া হয়, বা বলতে পারি এটা পাস করানো হয়। হ্যাঁ, এটা কমপ্লিট করা হয়, এনাক্টেড করা হয়। তাহলে যদি কখনো এক্সামে কোশ্চেন দেয় যে কনস্টিটিউশন যে বানানো হয়েছিল ভারতের জন্য সেটা কোন ডেটে কমপ্লিট হয়, যদি এরকম কোশ্চেন এক্সামে দেয়, তাহলে কিন্তু অ্যান্সার হবে 26 নভেম্বর 1949। কমপ্লিটেড যদি বলা হয়, কমপ্লিটেড, ভালো করে বুঝবে, যদি কমপ্লিটেড বলা হয় তাহলে কিন্তু অ্যান্সার হবে 26 নভেম্বর 1949, যেটা অলরেডি এর আগের ক্লাসে আমরা কিন্তু বলেছি। হ্যাঁ, বা যদি এনাক্টেড বলা হয়, এনাক্টেড যদি বলে তাও কিন্তু অ্যান্সার হবে এই 26 নভেম্বর। যদি কমপ্লিটেড বলে বা যদি এনাক্টেড বলে তাহলে কিন্তু এই 26 নভেম্বর 1949 অ্যান্সার হবে। যে ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল, কবে সম্পূর্ণ হয়েছিল, এটা কিন্তু এক্সামে দেয়। এটা নিয়ে অলরেডি একটা আলোচনা আমি করেছিলাম, আজকে আবার রিপিট করলাম। ওকে, তাহলে এই তিনটে রিডিং এ ভারতীয় সংবিধান কমপ্লিট হয়েছিল। ওকে, আরো অনেক ইনফরমেশন আমি দেবো পরের ভিডিওতে। তার আগে এখানে আরো একটু জিনিস বলার আছে। আমাদের যে তিনটে রিডিং হয়েছিল, তিনটে রিডিং এ ভারতীয় সংবিধান কমপ্লিট হয়। এরপর আগের দিনে বলেছিলাম যে 1950-তে 26 জানুয়ারিতে ইন্ডিয়ান কনস্টিটিউশন কিন্তু চালু হয়েছিল, ইমপ্লিমেন্টেড হয়েছিল। এটা আগের দিন বলেছিলাম, আজকে আবার রিপিট করলাম। ওকে, তাহলে ভারতীয় সংবিধান যেটা কমপ্লিট হয়েছিল সেটাতে টোটাল পার্ট ওয়াইজ ডিভাইড করা ছিল। যে কোনো সাবজেক্ট যখন ভাগ করা থাকে, হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ঠিক একইভাবে ভারতীয় সংবিধানে পার্ট ওয়াইজ ডিভাইড করা ছিল। কতগুলো পার্ট ছিল জানতে হবে। অরিজিনাল কনস্টিটিউশন যখন বানানো হয়েছিল তখন নাম্বার অফ পার্ট ওই সময় ছিল 22টা।
এখন কতগুলো আছে এগুলো আমি আলোচনা করেছি আর রিপিট করছি না আজকে। আর শিডিউল, ভারতীয় সংবিধানকে আবার শিডিউল ওয়াইজ বা তালিকা ওয়াইজ ডিভাইড করা আছে। সেখানে টোটাল শিডিউল এই মুহূর্তে আছে 12টা, আর অরিজিনাল কনস্টিটিউশন যখন ওটা কম্পোজ করা হয়েছিল তখন কিন্তু ওটা 8টা ছিল শিডিউলস। শুধু এই না, ভারতীয় সংবিধানকে আর্টিকেলস ওয়াইজ ডিভাইড করা আছে। আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3, এইভাবে টোটাল নাম্বার অফ আর্টিকেলস এই মুহূর্তে ইন্ডিয়ান কনস্টিটিউশনে আছে হচ্ছে 470। কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনে কতগুলো ছিল সেটাও এক্সামিন দেয়, সেটা হবে অ্যান্সার 95, যেটা অরিজিনাল কনস্টিটিউশনে লেখা আছে। এগুলো একটু মনে রাখবে, ঠিক আছে? এর সাথে একটা পার্ট আমাদের রয়েছে যেটাকে বলা হয় প্রিয়াম্বল, বাংলায় বলা হয় প্রস্তাবনা। প্রিয়াম্বল বলা হয়, বাংলায় বলা হয় প্রস্তাবনা। প্রস্তাবনা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে রয়েছে। এছাড়াও আরো অনেক ইনফরমেশন আছে, সেগুলো আমরা এই ভিডিও আলোচনা করব না। নেক্সট একটা ভিডিও আমি করব, লেকচার দেবো, সেখানে কিন্তু ডিটেলসে সব আলোচনা করব। আর একটা জিনিস আমি আবারও বলছি, আর্টিকেল কিন্তু অরিজিনাল কনস্টিটিউশনের 395, অ্যাট প্রেজেন্ট মোর দ্যান 470। রিপিট করছি আর একবার, টোটাল পার্ট 22টা, শিডিউল 8টা, আর 395টা আর্টিকেল অরিজিনাল কনস্টিটিউশনে। ওকে, এগুলো কিন্তু চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে। এই মুহূর্তে কিন্তু চেঞ্জ হয়ে সেটা বেড়েছে, সেটা নিয়ে আমি অলরেডি একবার বলেছি। বাকি আরো অনেক ইনফরমেশন নিয়ে আলোচনা করা হবে, সেটা কিন্তু এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে যখন আমি আসবো তখন আলোচনা করব। ওকে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো, আমাদের ভিডিওগুলো হেল্পফুল হবে। থ্যাংক ইউ সো মাচ।